দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি সমসাময়িক যে বিষয়গুলো, বিশেষ করে আজকে দিনের গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি, বিশ্লেষণ করে থাকি। আমাদের সাথে অতিথি যুক্ত আছেন দুজন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সাথে আছেন রাজিকুজ্জামান রতন, তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছেন শেখ রবিউল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে পুরো আয়োজনে আছি আমি হোসাইন শাহাদাত। আমরা আজকে আলোচনা শুরু করতে চাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি হয়েছে। আমরা সারাদিন এ নিয়ে নানান আলোচনা শুনেছি, সংবাদ মাধ্যম বিভিন্ন এই 1 মাসের আসলে কি করেছে সরকার, সংস্কারের কথা বলেছে, সেই সংস্কার কতটুকু তারা বাস্তবায়ন করতে পেরেছে এখন পর্যন্ত, এবং আসলে কি কি করা দরকার ছিল, বিশেষ করে রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা চলছে। আমরা আজকে দিনের শেষে এসে এই বিষয়গুলো একটু সামারি আকারে করতে চাই। আমাদের সাথে প্রথমে আমি রাজিকুজ্জামান রতন, আপনার কাছে যেতে চাই যে 1 মাসে আসলে অনেক বেশি কিছু করা সম্ভব না, কিন্তু প্রত্যাশার জায়গা আসলে অনেক বেশি এই সরকারের কাছে, যেহেতু গত 15 বছরের এক ধরনের দুঃশাসন, অনিয়ম, কথা বলার সুযোগ ছিল না। সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় তো রাষ্ট্রের সংস্কার দরকার ছিল, সেখানে সরকার চেষ্টা করেছে, অনেকগুলো পদক্ষেপ আমরা দেখেছি। আপনার মূল্যায়ন জানতে চাই, আসলে কি করা দরকার ছিল এবং সরকার কতটুকু করতে পেরেছে? ধন্যবাদ। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হলো, কারণ আগস্ট মাসের 8 তারিখে রাত 9টা 13 মিনিটে তারা শপথ নিয়েছিলেন। তো সেই দিক থেকে শুরু করলে 1 মাস পূর্ণই হলো। আমরা বলছি 15 বছরের দুঃশাসনের অবসানের পরে মানুষের একটা মুক্তির আকুতি যেমন তৈরি হয়েছিল, প্রত্যাশা যেমন তৈরি হয়েছিল, তেমনি পুরনো দিনে অনেক বেদনা এবং ক্ষোভ তার মধ্যে সঞ্চিত আছে। 15 বছরটা আমাদের চোখের সামনে দৃশ্যমান, কিন্তু আমাদেরকে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে 52 বছর। আর স্বাধীনতার পর থেকে আমাদের যে আকুতি ছিল, আমরা জানি স্বাধীনতার যে 3টা স্তম্ভের কথা যদি বলি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেই 10ই এপ্রিল যেটা ঘোষণা হয়েছিল, সেই সাম্যর আকাঙ্ক্ষাটা তো বারবার আমাদের ঘুরে ফিরে আসে। আমরা সাম্যের পরিবর্তে কি বৈষম্য তৈরি করলাম 52 বছরে? কিংবা আমরা যে একটা সামাজিক ন্যায় বিচার চেয়েছিলাম, সেই ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হচ্ছে? অথবা মানবিক মর্যাদা? আমরা দেখেছি বিশেষ করে গত 15 বছরে কিভাবে প্রতি মুহূর্তে, প্রতি পদে পদে অপমানিত হতে হয়েছে, অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এবং যে বাংলাদেশ 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ করবার ম্যান্ডেট অর্জন করেছিল, সেই নির্বাচনটাকেই কিভাবে কলুষিত, এককেন্দ্রিক, প্রশাসন এবং পুলিশের নিয়ন্ত্রণের নির্বাচনে পরিণত করা হয়েছে। কখনো এটা একতরফা নির্বাচন, কখনো এটা রাতের নির্বাচন, কখনো এটা বিনা ভোটের নির্বাচন। ফলে যতগুলো দাবি আমাদের সামনে এসেছিল, তার মধ্যে মৌলিক দাবিগুলোকে যদি আমরা ক্যাটাগরাইজ করি, তাহলে আমরা দুর্নীতির হাত থেকে দেশটাকে বাঁচাতে চেয়েছিলাম। দুর্নীতি বৈষম্য তৈরি করে, এবং দুর্নীতির কারণ হচ্ছে শোষণ। তো শোষণের এবং দুর্নীতি দুটো মিলে বৈষম্য তৈরি করে। ফলে বৈষম্য বিরোধী আন্দোলনের এটা একটা বড় বিষয় ছিল। 2 ছিল আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের একটা পরিবেশ পেতে চেয়েছিলাম। 3, আমরা শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চেয়েছিলাম। মত বলতে যদি সহমত হয় যে সরকার যা বলছেন সেই মতকেই আমি প্রকাশ করছি, তাহলে সেটা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা আমরা একটা চেয়েছিলাম। আমরা কথা বলতে চেয়েছিলাম নির্ভয়ে। আর একটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই বাংলাদেশে আমরা বুক ভরে শ্বাস নিতে পারবো, আমি বলতে পারবো আমি বাংলাদেশের নাগরিক, আমাকে অন্য কোনো কিছু বিবেচনা এখানে করতে হবে না। 1 মাসের মধ্যে আমরা ম্যাজিক চাই নাই, আমরা কিন্তু চাই একটা রোড ম্যাপ, যে এই সরকারের পেছনে কি আকাঙ্ক্ষা আছে, সরকারের ক্ষমতা আসলে কতটুকু, এবং এই সীমিত ক্ষমতায় এই আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে কিভাবে তারা একটা অন্তত রোড ম্যাপ তৈরি করে দিয়ে যাবেন, যাতে অন্তর্বর্তীকালীন সরকারের পরে যারা নির্বাচিত সরকার আসবেন, তারা সেই রোড ম্যাপ ধরে চলতে বাধ্য হবেন, এবং তারা বলবেন একটা বড় আকাঙ্ক্ষা থেকে গণ অভ্যুত্থান হয়েছে। তো আমাদের এই ভূখণ্ডে 3টা গণ অভ্যুত্থান হয়েছে। আমরা যদি 1969-এর গণ অভ্যুত্থানের কথা বলি, সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আইয়ুব খানের পতন হয়েছিল। 1990 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেটার মধ্যে দিয়ে এরশাদের পতন হয়েছিল। আর 2024 সালে একটা ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান হলো। সেই গণ অভ্যুত্থানে শুধু পদত্যাগ নয়,
সেই স্বৈরশাসকের দেশ ত্যাগও করতে হলো। ফলে ওই দুই অভ্যুত্থানের তুলনায় এটা কিন্তু মাত্রাগত দিক থেকে অনেক বেশি শক্তিশালী মাত্রার এবং অনেক বেশি মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। তাহলে মানুষের ক্ষোভ কখন পুঞ্জীভূত হয়? তার মানে শাসকদের অত্যাচারের কারণে ক্ষোভ পুঞ্জীভূত হয়, আর তার পেছনে কিন্তু সুপ্ত একটা থাকে আশা, আমরা এমন একটা সমাজ চাই, এমন একটা ব্যবস্থা চাই। ফলে একদিকে ক্ষোভ ছিল আর একদিকে আশা ছিল। ফলে ক্ষোভটাকে যেন সবাই বিবেচনায় রাখে কি কারণে মানুষ ক্ষুব্ধ হয় আর কি মানুষ আশা করে। মানুষ আশা করার মধ্যে ওইটাই বলছিলাম যে এই সময়ের মধ্যে একটা জিনিস আমাদের একটু খটকা লেগেছে, যে বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার যেভাবে নিপীড়ন চালিয়েছে, নিপীড়নের ক্ষেত্রে পুলিশ ছিল তার একটা প্রত্যক্ষ অস্ত্র এবং আর একটা বড় অস্ত্র ছিল তার মামলা। আমরা ওই মামলার কোনো গুণগত পরিবর্তন হতে দেখলাম না। সালমান রহমানকে কেন খুনের মামলার আসামি করতে হবে? তাকে তো ব্যাংক লুটের আসামি করা দরকার। কিংবা যদি বলে আইনমন্ত্রীকে কেন একজন খুনের মামলার আসামি করতে হবে? তাকে তো বলতে হবে তিনি আইনের বিকৃত ভুল ব্যাখ্যা দিয়ে গোটা দেশটাকে তিনি বিপর্যস্ত করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন খুনের মামলা করতে হবে? তাকে তো বলতে হবে তিনি শপথ ভঙ্গ করেছেন। জনগণের ভোট তিনি কিভাবে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন, তিনি কিভাবে সংবিধান বর্ণিত অধিকারগুলোকে পদদলিত করেছিলেন, নিজে কিভাবে স্বৈরশাসক হয়ে উঠতে গিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পঙ্গু করে দিয়েছিলেন, সেগুলো নিয়েই না মামলা হলে মানুষ বুঝতে পারতো যে অপরাধ করেছে তার সেই রকম মামলা হচ্ছে এবং সেরকম শাস্তি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে 100, 200, 300 জন আসামি দিয়ে একটা করে মামলা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে এই সমস্ত মামলাগুলো কি শুধুমাত্র হয়রানিমূলক মামলা হবে? এটা কি শুধু বদলা নেওয়া হবে নাকি ব্যবস্থা বদলানো হবে? আমরা বদলা তো যে কেউ নিতে পারে, কিন্তু ব্যবস্থা বদলানোর জন্য একটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে তো কাজ করতে হবে। ফলে এইটুকু বলে আমি এখন তো একটু থামি, তারপর আরও অন্য ক্ষেত্রে কি প্রত্যাশা ছিল এবং যে প্রত্যাশাগুলো আমাদের ক্ষেত্রে মনে হয় একটু সতর্ক থাকা উচিত সেটা আমি বলবো। কিন্তু প্রথম যেটা দেখছি, আমরা যেন প্রতিশোধ নয় প্রতিকার পেতে চাই। যে 15 বছরে যে ধরনের মানে ক্লেদ জমেছে এই সমাজে এবং মানুষের মনেও এবং সংস্কৃতিতেও, সে কারণে এই হাত বদলের ঘটনা যেরকম হচ্ছে সেগুলো যেন না হয়, আমরা যেন সত্যি ব্যবস্থাটা বদলানোর জায়গায় যেতে পারি। জি অবশ্যই এই মামলার বিষয়টা এবং বিচারের জায়গাটাতে আমি আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে রবিউল আলম আপনার কাছে জানতে চাই যে এই যে নিপীড়নের কথা বলা হচ্ছে, রতন ভাই যেটি বললেন, এইখানে তো বিএনপি আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 15 বছরে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি, রাস্তায় নামতে দেওয়া হয়নি, আপনাদের পার্টি অফিসে আপনাদেরকে যেতে দেওয়া হয়নি, আপনাদের নামে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। সেই জায়গাটা থেকে নিশ্চয়ই আপনারা একটা স্বস্তির জায়গায় এখন অবস্থান করছেন। কিন্তু আপনাদের পক্ষ থেকে এই মুহূর্তে বিভিন্ন ধরনের দাবি দেওয়া বলা হচ্ছে। আপনারা এই সরকারকে আসলে কতটুকু সময় দিতে চান? যেহেতু একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য ভবিষ্যতে যদি আপনারা ক্ষমতায়ও আসেন একটি ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, তখন আপনার রাষ্ট্রটা যাতে সুন্দরভাবে চালাতে পারেন, সেই জায়গাটাতে আপনারা আসলে কতদিন সময় দিতে চান এবং সেখানে কি কি সংস্কার আসলে আপনারা চাচ্ছেন? আপনার প্রশ্ন অনেক বড়, উত্তরও অনেক বড় হবে, কিন্তু সেই সময় আপনি দিবেন না, নির্দয় হবেন আমি জানি। এটা ঠিক আছে যে 1 মাস হতে চললো এই সরকারের, তো সবচেয়ে বড় অর্জনটা কি হলো? সবচেয়ে বড় অর্জন যদি আপনি আমাকে বলেন যে ফ্যাসিবাদের অবসান হয়েছে, জনগণের ক্ষমতায়নের যে সম্ভাবনা নিশ্চিত শুভ সূচনা হতে চলেছে, এটাও একটা বড় অর্জন। এটা তো ঠিক, কেউ আমরা অস্বীকার করব না যে একটা বিধ্বস্ত প্রশাসন ছিল, জরাজীর্ণ প্রশাসন, বিভিন্ন জায়গাতে আওয়ামী আদর্শের লোকজন কর্তৃক নিয়ন্ত্রিত প্রশাসন ছিল, রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল, দুর্বৃত্তদের রাষ্ট্র ব্যবস্থাপনায় অবাধ নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব ছিল, এটা তো ছিল। তো সেটার অবসান হয়েছে। তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র 1 মাস দায়িত্ব পালন করতে পেরেছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে যে ইনিশিয়েটিভগুলি নিয়েছে সেটাই এদেশের জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলিরও প্রত্যাশা। যেমন ধরেন, তারা প্রথমে যে কাজটি করেছে, সমস্যাগুলি শনাক্তকরণ করতে পেরেছে, তারা সুন্দরভাবে করেছে। ইতিমধ্যে যা করেছে আমার কাছে মনে হয়েছে সেটা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করেই করেছে। তারপর যদি বলেন যে এই যে চিহ্নিত করেছে যে সমস্যাগুলি, সেগুলি পুনর্গঠনের একটা প্রয়োজন আছে, ফাংশন করানোর প্রয়োজন আছে, সমন্বয় করার প্রয়োজন আছে। সেটি ছাড়া তো আপনি একটা রাষ্ট্র ব্যবস্থাপনা তো একটা বহুমুখী মানে প্রাসঙ্গিক এবং প্রাতিষ্ঠানিক ব্যাপার। তো সেই জায়গাগুলিতে যে সংস্কার মানুষ চায় এবং রাজনৈতিক দলগুলি চায়, আপনি যদি বলেন বিএনপি তো
যে 31 দফা দাবি দিয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, তার মধ্যে এটা পরিপূর্ণভাবে আছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংলাপ করেছে, তারা যে দাবিগুলি করেছে তার পরিপূর্ণ আপনার রূপরেখা পাবেন আপনি আমাদের 31 দফার মধ্যে। আমরা সেখানে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কারের কথা বলেছি, রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছি। রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কারটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। আমরা বলেছি কাঠামোগত একটা সংস্কার প্রয়োজন, আবার আমরা বলেছি যে সরকার গঠনের একটা সংস্কার প্রয়োজন, দুটি। কারণ আপনি কাঠামোগত পরিবর্তন করবেন রাষ্ট্রের, আবার সরকারের ভূমিকায় পরিবর্তন থাকবে না, তাহলে সরকার কর্তৃক যখন রাষ্ট্র পরিচালিত হবে তখন কিন্তু ওই মানদণ্ড বজায় রাখা যাবে না। কাঠামোগত সংস্কারের মধ্যে আমরা কি বলেছি? আমরা বলেছি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনতে হবে। আমাদের সংবিধানে এখন যেটা আছে সেটা প্রধানমন্ত্রী একচ্ছত্র আধিপত্য, সেখানে একটা ভারসাম্যের কথা আমরা বলেছি। আমরা বলেছি শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, তিনটি ভিন্ন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, এক বিভাগ আরেক বিভাগের সাথে সমন্বয় করবে কিন্তু খবরদারি করবে না, সেটা কিন্তু আমরা বলেছি। আমরা সাংবিধানিক কিছু সংস্কারের কথা বলেছি, পুনর্গঠনের কথা বলেছি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আমরা নিয়োগ এবং তার অপসারণের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তনের কথা বলেছি, তার নিয়োগ এবং ইমপিচমেন্টের ক্ষেত্রে, যেটা ষোড়শ সংশোধনীতে সরকার পার্লামেন্টে নিয়ে গিয়েছিল। আমরা বলেছি না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যেই থাকতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগের জন্য একটা কমিশন করতে আমরা চেয়েছি। অর্থাৎ তারপরে দেখেন সবচেয়ে বড় দাবি, যেটা কারণে আজকে গণতন্ত্র হত্যা হয়েছে, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। আমরা বলেছি নির্বাচনকালীন একটা দল নিরপেক্ষ সরকারের স্থায়ী রূপ দেব আমরা সংবিধানে, যার ফলে জনগণের ভোটের অবাধ অধিকার হবে এবং রাজনৈতিক দলগুলি একটা নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন করতে বাধ্য হলেই আপনার ক্ষমতায় থাকার যে ইচ্ছা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার থেকে বেরিয়ে আসার কথা কিন্তু আমরা বলেছি। আমরা কিন্তু আরেকটা জায়গায় বিশেষ করে সরকার গঠনের ক্ষেত্রে বলেছি যে এক ব্যক্তি এক দল থেকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেটা আমরা বলেছি। আমরা এও বলেছি যে বুট মেজরিটি ভিত্তিতে যদি আমরা ক্ষমতায় যাই আমরা একটা জোট সরকার করব। তার মানে হচ্ছে যে জোট সরকার করলে যেটা হবে, ভিন্ন মত ভিন্ন দলের মানুষকে রাষ্ট্র ব্যবস্থাপনায় একত্রে কাজ করার একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা বা যে সেবা, রাষ্ট্র ব্যবস্থাপনা জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের যে সুবিধা সেটা নিশ্চিত করা যাবে। আমরা ব্রুট মেজরিটি পেলেও আমরা কিন্তু সেটা করার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ হয়েছি। আমরা এও বলেছি যে আমরা আপনার যদি হয় দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা বলেছি। আমরা এক বাক্য দিয়ে শেষ করবো। সেটা বলার কারণ হচ্ছে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় অনেক যোগ্য লোক আছে, অনেক জ্ঞানী লোক আছে, তাদের রাষ্ট্রকে অনেক কিছু দেবার আছে, কিন্তু ভোটের রাজনীতিতে তারা উপযুক্ত না, যার ফলে তারা উচ্চ কক্ষ থেকে রাষ্ট্র বিনির্মাণে যাতে ভূমিকা রাখতে পারে, তাদের মেধা যোগ্যতার আপনার সুফল যাতে জনগণ পায়, রাষ্ট্র ব্যবস্থাপনায় তাদের একটা অবদান যাতে থাকে, সেই জন্য কিন্তু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টগুলির কথা বলেছি। আমি বুঝাতে চেয়েছি যে রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্র ব্যবস্থাপনার সার্বিক যে প্রত্যাশা, যে সংস্কার, সেটা কিন্তু বিএনপি বলেছে এবং বিএনপি ওই অঙ্গীকারাবদ্ধ, তারা ক্ষমতায় জনগণের ভোটে যাওয়ার পর সেই গুলি বাস্তবায়ন করবার ক্ষেত্রে। আবার আসবো ব্রিগেডিয়ার এম শাকাওয়াত হোসেন, যিনি বর্তমান সরকারের একজন উপদেষ্টা, তিনিও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন এবং তিনি একটি কাঠামোগত কিন্তু রূপরেখা একটি পত্রিকায় আসলে আজকে প্রকাশ করেছেন। বিষয়টি আমরা আলোচনা করব, তবে বিরতির পর। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম প্রেজেন্ট জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আলোচনা করছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্তিতে আসলে প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটা। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। জনাব রাজিকুজ্জামান, আপনাকে দিয়ে আমরা একটু অর্থনীতি সংস্কারের একটু আলোচনাতে যদি যাই, যে এই সরকারের আসলে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিটাকে যে ভঙ্গুর অবস্থায় গত সরকার ফেলে চলে গেছে সেটিকে পুনরুদ্ধার করা, সেই জায়গাতে গিয়ে আসলে দুর্নীতি, খেলাপি ঋণ এবং যে পরিমাণ লুটপাট হয়েছে সেগুলোকে আবার পুনর্গঠন করা। আজকেও গভর্নর বলেছেন যে 10টি ব্যাংক আসলে বিপদের মধ্যে আছে এবং ব্যাংকে মানুষ টাকা তুলতে পারছে না এবং এই যে টাকাগুলো লুটপাট হয়েছে সেগুলো উদ্ধারের বিষয় আছে, যারা এই লুটপাট করেছে তাদেরকে বিচারের আওতায়। সব কিছু মিলিয়ে অর্থনৈতিক সংস্কারটা আসলে সহজ তো না। মানে সরকার কি সঠিক পথে আছে? এটা সহজ নয়, কিন্তু একটা বার্তা দেওয়া সহজ যে দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। এবং আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে যে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না, এরকম একটা নীতি তৈরি করা।
তাহলে যে কর্মকর্তা তিনি বেতন পান ৭৮,০০০ টাকা, তিনি তার 2 ছেলে মেয়েকে বিদেশে পড়ান কিভাবে? এই যে অনুপার্জিত আয় কিভাবে তিনি ব্যয় করেছেন, এইগুলো জায়গায় যদি আমরা ধরতে পারি, প্রশাসনে, পুলিশে, এগুলো যদি ধরতে পারি। আর একটা জায়গায় যদি আমরা দেখাতে পারি যে বলা হয়েছে যে দেশে 10 থেকে 12 লক্ষ কোটি টাকার একটা কালো টাকার চক্র আছে এবং কালো টাকার একটা প্রচণ্ড প্রভাব আছে। এর প্রভাব কোথায় গিয়ে পড়ে? এরপর দ্রব্যমূল্যে পড়ছে, এটার প্রভাব নিয়োগ, পদ, বাণিজ্য এগুলোর মধ্যে পড়ছে এবং সবচেয়ে বেশি পড়ছে কোন জায়গায়? নির্বাচন এলে। ফলে কীভাবে মানুষের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে কালো টাকা। আর অর্থনীতি সমিতি বলেছে যে প্রায় 11,92,000 কোটি টাকার একটা মানে একটা সমান্তরাল বাণিজ্য আছে এবং তারা বলছেন এরকম টাকা পাচারও হয়ে গিয়েছে এই পরিমাণ। আচ্ছা, ঋণের কথা ধরুন, আওয়ামী লীগ সরকার যদি বলি যে 2009 সালের 7ই জানুয়ারি যখন তিনি শপথ নিলেন, তখন তাদের দেশে আমাদের ঋণের স্থিতি ছিল 2,76,000 কোটি টাকা। আর যখন ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে গেলেন তখন আমাদের ঋণের স্থিতি হচ্ছে 18,35,000 কোটি টাকা। তার মানে যে শিশুটা কালকে জন্মগ্রহণ করবে তার মাথায় কিন্তু 1 লক্ষ টাকার উপরে ঋণ। আর এই ঋণগুলো করার মধ্যে দিয়ে আমরা মেগা প্রকল্পের একটা ঝলক দেখেছি। এই ঝলকটা চলে গিয়েছে, চমকটা চলে গিয়েছে, কিন্তু আতঙ্কটা স্থায়ী। আমাদের মেট্রো রেল এমন ব্যয়বহুল মেট্রো রেল যে 45 বছরেও এর টাকা তোলা যাবে না। এবং সর্বশেষ দেখুন, যখন এই আন্দোলনের সময় বলা হলো যে মেট্রো রেলের 2টা স্টেশন পুলিয়ে দেওয়া হয়েছে, ফলে মেট্রো রেল চালু করা যাবে না এবং মেট্রো রেল এটা মেরামত করতে প্রায় 350 কোটি টাকা লাগবে। পরে দেখা গেলো যেটা 50 কোটি টাকা লাগছে। তার মানে এই সমস্ত বিষয় নিয়েও কীরকম দুর্নীতিটা হয়েছে এখানে। আর একটা বিষয় যদি আমরা দেখি যে আমাদের এখান থেকে প্রতি বছর পাচার হয়েছে যে গড়ে 80,000 কোটি টাকা এবং আমাদের গড়ে প্রায় 753 কোটি ডলার, মানে 7.53 বিলিয়ন ডলার। আমরা IMF-এর কাছে 4.5 বিলিয়ন ডলারের জন্য 3.5 বছরে 4.5 বিলিয়ন ডলারের জন্য কত রকমের শর্ত মানতে হচ্ছে। আর আমরা প্রতি বছর আমরা 7.5 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো তো তথ্য জানলাম, এখন উপায় কি? তাহলে এই পাচারের টাকা ফিরিয়ে আনার পদক্ষেপ, যারা দুর্নীতি করেছেন এর জনগণের টাকা, দুর্নীতির টাকা বাজেয়াপ্ত করার বিষয়, এইরকম পদক্ষেপগুলো যদি আমরা দেখি তাহলে মানুষ কিন্তু মনে করে যে একটা আস্থা পাওয়া যাচ্ছে, যে ছাত্ররা একটা আস্থা তৈরি করেছিল যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এরকম একটা বিজয় হলো, সেটা যদি হয়। তার সঙ্গে দুটো জিনিস বলে আমি শেষ করি, আমাদের দুটো জিনিস খুব নজর দেওয়া দরকার। একটা হলো স্বাস্থ্য, আর একটা হলো শিক্ষা। দেখুন, আজকেও একটা আমাদের অফিসে এসেছিলেন নন এমপিও শিক্ষকরা, 2000 প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক 20 বছর 22 বছর ধরে তাদের চাকরি স্থায়ী হচ্ছে না, তাদের বেতনও নাই। ফলে এই 20-25 হাজার শিক্ষক তারা যে কী শিক্ষা দেবেন, নিজেরাই যাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা পেলেন প্রতারণার শিক্ষা। তাহলে এই রকম যেমন শিক্ষার ক্ষেত্রটা গুরুত্বপূর্ণ, ঠিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই দুইটা জায়গায় যদি একটু নজর দেওয়া যায়, দুর্নীতির টাকাটা যদি ফেরত আনা যায়, বিদেশে পাচারের টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া যায় এবং অবৈধ আয় বলে যা বিবেচিত তাকেও ভোগ করতে পারবে না, এরকম একটা কাঠামো যদি তৈরি করা যায়, তাহলে একটা কিন্তু আস্থার জায়গা তৈরি হবে। আবারও ফিরবো জনাব রবিউল, আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে লুটপাট এবং অর্থনৈতিক যে দুর্নীতি, সেই জায়গাটাতে মানুষের মধ্যে একটা শঙ্কা আছে, যেটি আসলে পরবর্তী যে সরকার আসবে তার কাছ থেকে এই বিষয়টা চায় না। একটি স্বৈরাচার আবার আসুক সেটা যেমন চায় না, আর একটা লুটপাটের সংস্কৃতি তৈরি হোক সেটাও চায় না। কিন্তু বিএনপির বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি যে চাঁদাবাজি বা এই ধরনের অভিযোগগুলো যেগুলো আসছে, সেগুলোর কারণে তো এক ধরনের ভাবমূর্তি আপনাদের জায়গাতে হচ্ছে। একটি বিষয় একটু বলতে চাই, আজকে একটি ঘটনা, বগুড়া আদালতে তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে হিরো আলম নামে একজন আছেন যাকে কান ধরে উঠবোস করা হয়েছে, মারা হয়েছে এবং অভিযোগটা বিএনপির দিকে। মানে এই ধরনের যেগুলো তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বিচ্ছিন্নভাবে, সেগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দল হিসেবে আপনাদের পদক্ষেপ কি? না, নিয়ন্ত্রণ তো করা হয়েছে। একটা নিকৃষ্টতম সরকারের নিকৃষ্টতম পতন হলো। বাংলাদেশে 5 থেকে 6 দিন কার্যত সরকার ছিল না, 11 থেকে 12 দিন কোনো পুলিশি ফাংশন ছিল না সারা বাংলাদেশে। দুর্বৃত্ত তো আছে না, দুষ্কৃতিকারী আছে, চাঁদাবাজ আছে, কিশোর গ্যাং আছে, ডাকাত আছে। তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটা ছাড়া এই দেশটাকে রাজনৈতিক দল, ছাত্র সমাজ, সাধারণ নাগরিক তো আপনার প্রতিরোধ করেছে এবং ধরেন রক্ষা করেছে, জানমালের তো রক্ষা হয়েছে। আপনি বলেন তো 18 কোটি দেশের মানুষের যদি এরকম সরকার ছাড়া, পুলিশ ছাড়া, কোনো প্রশাসন ছাড়া 10 থেকে 12 দিন এই পর্যায়ে থাকে, তো সেখানে সেই তুলনায় এই ধরনের একটা বিপর্যয়ের পর আমি তো মনে করি যে না, বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, তো তার কৃতিত্ব কি বা রাজনৈতিক দল হিসেবে বিএনপির সব
ধরনের নেতাকর্মীরা মাঠে থেকে চেষ্টা করেছে, থানা পাহারা দিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, জাতীয় আপনার প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে। তার মধ্যেও কিছু হয়েছে, অস্বীকার করছি না। এবং যতগুলি হয়েছে তা বিএনপির উপর অনেক কিছু কিছু জিনিস দায় চাপানো হয়েছে। আবার 16-17 বছর বিএনপির কোনো এক নেতা বা ওই স্থানীয় নেতার একেবারে বৈধ ন্যায্য জিনিস আওয়ামী লীগ দখল করে রেখেছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে 17 বছর ধরে সে নিজেও সেটা উদ্ধার করতে গিয়েছে। সেটা তো একটা বিতর্ক তৈরি হয়েছে, তার রাইট হলো বিতর্ক হয়েছে, এরকমই বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে। কিন্তু সেই দায় বিএনপির উপর যখন চাপানো হয় সেটা আমার কাছে মনে হয় না যে খুব বেশি ন্যায্য হয়। হ্যাঁ, রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রতি মানুষের প্রত্যাশা আছে, সেটাকে আমরা রেসপেক্ট করি। কিন্তু যখন আপনি সর্বাত্মক চেষ্টা আমরা করেছি এবং সেই দায় যদি আপনি সম্পূর্ণভাবে বিএনপি দল হিসেবে এবং নেতাকর্মীদের উপর চাপান, আমার মনে হয় না যে সেটা ঠিক হচ্ছে। হিরো আলমের কথা যেটা বলেন, আমি এটা নিয়ে আর আলোচনায় আনতে চাই না। এটা কোনো জাতীয় গুরুত্ব বহন করে না। নিশ্চয়ই সে অ্যাসোর্টটা না হলে ভালো হতো। আবার আমরাও আমাদের সবার একটা সীমাবদ্ধতা থাকা উচিত আর কি, বাড়াবাড়িতে বা অন্য কোনো কিছুতে। মানে স্বাধীনতা তো আরেকজনের স্বাধীনতা দ্বারা সীমাবদ্ধ। আপনার স্বাধীনতা এমন অবাধ নদীর স্রোতের মতো যাতে না হয় যে আরেকজনের স্বাধীনতাকে হস্তক্ষেপ করছে, সে ব্যাপারে আমাদের মনে হয় সবারই একটু সংযম থাকা উচিত, ধৈর্য ধরা উচিত, সংহতি ভালো কাজে থাকা উচিত, আর ভালো কাজে সমন্বয় থাকা উচিত। আর ধরেন যে কাজে হয় বিতর্ক তৈরি হয়, একজন অ্যাসল্ট হয়, আহত হয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়, তার থেকে বিরত থাকা উচিত। তবে বিএনপির দলগত হিসাবে এটার বিরুদ্ধে কড়া শক্ত অবস্থান নিয়েছে। কাউকে কোনো রকমের ছাড় দেওয়া হচ্ছে না। কেউ যদি ব্যক্তি ক্ষোভ রাগের রাজনীতি করেও ব্যক্তি রাগের বশবর্তী হয়ে কারো প্রতি প্রতিহিংসা বা কারো প্রতি জুলুম করে, দল সেটাকে কিন্তু প্রশ্রয় দিচ্ছে না, সাংগঠনিক ব্যবস্থা। আমরা সেটা আশা করছি। অবশ্যই আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক, সিএসআরএম গণতন্ত্র অনুষ্ঠানে আরেকটি বিরতির সময় হলো, ফিরবো একটু পর, আশা করি সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম নানান বিষয় নিয়ে। আজকের এই মুহূর্তে আরেকটি বিষয় একটু আসতে চাই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক একটি বক্তব্য দিয়েছেন, যেটি নিয়ে আসলে বাংলাদেশ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই যে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকা, এই ধরনের প্রসঙ্গ এই সময়ে হঠাৎ করে আসলে কেন আসলো এবং ভারত আসলে কি ইঙ্গিত দিতে চায়? এবং এই মুহূর্তে আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশ আসলে ভারত বিষয়ে বাংলাদেশের আসলে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? খুব জটিল একটা বিষয় আলোচনা করেছেন, এটা নিয়ে আমাদের একটা টকশো করা দরকার ছিল। তারপর সংক্ষেপে যদি বলি যে আসলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু উদ্বেগ প্রকাশ করেননি, তিনি বলছেন আমি অবাক হয়েছি। আসলে এটাই খুব কূটনৈতিক ভাষা, কারণ রাজনাথ সিংয়ের এই বক্তব্যটা এটা কি কাজের কথা না বাজে বকা, সে কথাটাও তিনি উল্লেখ করেছেন। খেয়াল করে দেখুন, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স তাদেরকে সতর্ক থাকতে হবে না। সেনাবাহিনীর জয়েন্ট বৈঠকে তিনি বলেছেন ইউক্রেন, হামাস এবং বাংলাদেশের ঘটনা প্রবাহ তিনি পর্যবেক্ষণ করতে বলছেন। তো ওনারা কি বুঝতে পারেননি 5ই আগস্ট কী ঘটনা ঘটে যাবে? তার মানে এটাও একটা ব্যাপার আছে। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে বিষয়টা, এটা খেয়াল রাখতে হবে, ভারত আমাদের এমন একটা প্রতিবেশী যে একটা বিশাল আমাদের সীমানা আছে, তার সঙ্গে আছে বিপুল পরিমাণ বাণিজ্য, প্রায় 14 থেকে 15 বিলিয়ন ডলারের একটা বাণিজ্য আছে ভারতের সঙ্গে আমাদের, এবং বাণিজ্য একটা বিপুল পরিমাণ ঘাটতি বাণিজ্য নিয়ে আমরা চলি। বাংলাদেশ হচ্ছে ভারতের একটা খুব বড় সোর্স কান্ট্রি। কীরকম সোর্স কান্ট্রি? যে এখান থেকে তারা রুগী নেয় তাদের চিকিৎসা বাণিজ্যের জন্য, আর এখান থেকে তারা রেমিটেন্স নেয়। আমরা যে কষ্ট করে টাকাটা আনি, সেটা আবার এখানে তাদের এক্সপার্টরা এসে কাজ করে এখান থেকে রেমিটেন্স নিয়ে যায়। ফলে আমরা শুধু ভারতের উপর নির্ভরশীল না, ভারত কিন্তু বাংলাদেশকে সাক করে। হ্যাঁ, সেটাও একটু আমাদের বিবেচনা করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করুন, বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের অবস্থানটা কীরকম। ভারত এমন একটা দেশ, তার চারপাশে যতগুলো দেশ আছে কারোর সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক, ভারতের সঙ্গে নেপালের সঙ্গে, ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক, চীনের সম্পর্ক এবং মায়ানমারের সম্পর্ক, এগুলো কারোর সঙ্গেই তো তার সম্পর্ক ভালো না। ভারত সেটা মনে করে তার একটা বিরাট বাজার আছে, বিপুল জনশক্তি আছে, অর্থনৈতিক ক্ষমতা আছে, কিন্তু সে চারপাশে তার বন্ধুহীন একটা রাষ্ট্র তৈরি করেছে সে। ফলে এগুলোকে বিবেচনা না করে বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শুধু কিছু মন্তব্য ছুড়ে দেয়া, এটা একটা ওই যে বুশ বিটিংয়ের মতো অবস্থা, মানে যে আন্দাজে ঢিল ছোড়ার মতো। কিন্তু ভারত নিশ্চয়ই আন্দাজে ঢিল ছোড়ার মতো এত কাজ করে না, কিন্তু সে মনে করে যে এটা নিয়ে হয়তো আমাদের একটা রাজনীতিতে অস্থিরতা তৈরি হবে, এটা আমাদের অর্থনীতিতে একটু অস্থিরতা তৈরি হবে। কিন্তু উল্টো দিক থেকে দেখুন, ভারত যখন গরু রপ্তানি নিষিদ্ধ করেছে বা বন্ধ করেছে,
তখন আমাদের দেশে ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রির মতো করে হয়েছে। আমাদের গরু পালন শিল্প গড়ে উঠেছে। ভারত যদি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আমাদের এখানেও বিকল্প গড়ে তুলবে। আমরা হচ্ছে খুবই অ্যাডাপটিভ একটা নেশন, খুব দ্রুত আমরা খাপ খাইয়ে নিতে পারি। ফলে ভারতের সঙ্গে নতজানু নীতি নয়, আমাদের একটা মর্যাদা সম্পন্ন প্রতিবেশীমূলক সম্পর্ক গড়ে তোলার মতো গাছ যদি আমাদের রাষ্ট্র এবং সমাজের থাকে, জনগণের এটা আছে, কিন্তু সরকারের যদি এটা থাকে তাহলে আমার মনে হয় এই সমস্ত কথাকে আমরা একসময় ফালতু কথা বলেই করতে বিবেচনা পারবো এবং করতে পারবো। নিশ্চয়ই আমাদের আসলে নির্ভরশীলতা কমানোর জায়গাটাতে নিজেদের আসলে আরো বেশি স্বাবলম্বী হতে হবে। একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই, আপনাদের গত সরকারের যে নতজানু নীতি ভারতের প্রতি, সেই জায়গাটাতে ভবিষ্যতে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে আপনাদের আসলে নীতি কি হবে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। বাংলাদেশের স্বার্থেই বিএনপি সবসময় বার্গেনিং করেছে ভারতের সাথে। আমরা সম্পর্কটা চাই সাম্যের ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, উভয় দেশের স্বার্থে সম্পর্কটা তাই চায় বিএনপি। রাজাচ্ছেদের এই বক্তব্য আমার কাছে মনে হয়েছে অনেকটা বালখিল্য বক্তব্য, মন্তব্য। এটা একটা অন্তঃসার শূন্য। আমার কাছে আরও মনে হয় যে এই বক্তব্যে বাংলাদেশের মানুষ হতবাক, এবং বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানে যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিভাবে চলবে সেটা একান্তই বাংলাদেশের মানুষের বিষয়। অর্থাৎ ভারত যদি এইভাবে মনে করে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা মানে স্বস্তিতে থাকা তিনি, আর বাংলাদেশ তার সাথে থাকে, এইভাবে যদি মনে করে, তাহলে আমার মনে হয় যে ভারতের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাদের সম্পর্কটা করতে হবে বাংলাদেশের মানুষের সাথে, দেশ হিসেবে বাংলাদেশের সাথে, বাংলাদেশের স্বার্থে এবং ভারতের স্বার্থে, উভয়ের স্বার্থে। সেটা বুঝলে ভালো। এই বক্তব্য আমার কাছে আরেকটা কারণ মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ভারতের যে বৈদেশিক নীতি এবং প্রতিবেশী নীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। এই বিজেপি সরকার এবং রাজনাথ সিংয়ের এই প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন তিনি সেটাকে আড়াল করার জন্য একটা গত্রদাহত থেকে বা আত্ম অনুশোচনার থেকে এই বক্তব্যটা দিয়েছেন। আমার মনে হয় যে যখন প্রতিবেশী রতন ভাই সব দেশের কথাগুলি বললেন, আমি আর নাম উল্লেখ করলাম না, সর্বশেষ বাংলাদেশের সাথেও যখন দেখলো যে তাদের আশীর্বাদপুষ্ট সরকারটি নিকৃষ্টতমভাবে বাংলাদেশের জনগণের প্রতিরোধে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, তখন তার যে ব্যর্থতা, তার সরকারের যে ব্যর্থতা, পররাষ্ট্রনীতির যে ব্যর্থতা, সেটাতে বিচলিত হয়ে বা অস্থির হয়ে তিনি একটা দায়সারা মন্তব্য দিয়েছেন মানুষ মাত্র। অর্থাৎ বাংলাদেশের মানুষ এই বক্তব্যকে গুরুত্ব দেয় না। বাংলাদেশের মানুষ জানে কিভাবে তার স্বাধীনতা রক্ষা করতে হবে, কিভাবে তার গণতন্ত্র, কিভাবে তার সমৃদ্ধ হবে, সেটা বাংলাদেশের মানুষের একান্তই বিষয়। আমি আশা করি ভারত সে ব্যাপারে কনসার্ন হবে, সজাগ হবে। কোনো বিশেষ দলকে, বিশেষ ব্যক্তিকে বাংলাদেশের ক্ষমতায় রাখার যে অভিপ্রায় তার ছিল হীন স্বার্থে, ভারতের স্বার্থে, তার থেকে ভারত বেরিয়ে আসবে। বেরিয়ে আসলেই সুসম্পর্ক হবে। আর বাংলাদেশের মানুষ ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তাবেদারি করতে চায় না। ভারতকে সেটা বুঝতে হবে। এবং সেক্ষেত্রে দুই দেশের জন্যই আসলে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে এবং এই দুই রাষ্ট্রের মধ্যে একটি স্বস্তির পরিবেশ। বাংলাদেশের মানুষ তো সে ব্যাপারে কনসার্ন, ভারত কনসার্ন হলেই হলো, ভারত সরকার কনসার্ন হলেই হলো। আমাদের জায়গা থেকে সহযোগিতা আছে, আমরা হাত বাড়াতে চাই, বন্ধুত্বের হাত এবং আপনার সুপ্রতিবেশীর হাত। কিন্তু যদি ভারত, আমি আবারও বলতে চাই, যে সেটাকে দুর্বলতা মনে করে, অথবা ধরেন সে যদি এখানে একটা কর্তৃত্ববাদী নীতি বিগত 15 বছরে যেটা করেছে সেটা করতে চায়, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখবে না, এবং সেই মূল্য দিতে হলে ভারতকেও মূল্য দিতে হবে। জি, আপনাদেরকে দুইজনকেই অসংখ্য ধন্যবাদ, জনাব রবিউল আলম এবং জনাব রাজিকুজ্জামান। আপনাদের আমরা সময় দিয়েছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আপনাদেরকে নিশ্চয়ই ভবিষ্যতে আরও পাবো। এই বিষয় নিয়ে আসলে একটি বড় ধরনের আলোচনার জায়গা থাকবে, সুযোগ থাকবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। CSRM জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি।